ও বড় খোকা, জ্বরের চোটে সকাল থেকে কিচ্ছুটি খাইনি আমি। পিয়ালি মাকে বল একটু দুধ মুড়ি দিয়ে যেতে, বড্ড খিদে পেয়েছে আমার। কই গেলি সব, শুনতে পাচ্ছিস তোরা? কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলেন জ্যোতিপ্রিয় বাবু। পাশের ঘর থেকে তখন উচ্চ গ্রামে ভেসে আসছে টিভি চলার শব্দ। বৃদ্ধের কণ্ঠস্বরও ঘর পর্যন্ত পৌঁছায় না, তাই কোনো উত্তরও মেলে না। অশক্ত শরীরেই বিছানা থেকে নামেন বৃদ্ধ জ্যোতিপ্রিয়। একটু হাতড়ে খুঁজে দেখেন টেবিলে রাখা কৌটো দুটোতে। না, বিস্কুট কেক কিছুই অবশিষ্ট নেই সেখানে। মনে হয় এটা ওনার নাতি গুড্ডুর কাজ। অবশ্য গুড্ডু যে সবসময় এগুলো নিজের বুদ্ধিতে করে এমনটা নয়, ওর মা ওকে শিখিয়ে দেয়। পিয়ালি মানে জ্যোতিপ্রিয় বাবুর বৌমার ধারণা শ্বশুরের প্রচণ্ড নোলা। উনার বয়স হয়েছে, তাই উল্টোপাল্টা খাওয়া দাওয়া করলে যদি বিছানা নোংরা করেন, তখন আর ওদের ঝামেলার কোনো অন্ত থাকবে না। অধিকাংশ দিনই তাই বৃদ্ধর পাতে অল্প পরিমাণে ভাত, করলা সিদ্ধ, থানকুনির ঝোল বা কখনো কপাল খুব ভালো হলে পেঁপের তরকারি ছাড়া আর কিছুই তেমন থাকে না। মাছ মাংসের স্বাদ পুরোপুরি ভুলতে বসেছেন জ্যোতিপ্রিয়। বড় খোকা মানে উনার ছেলে রজত বউ পিয়ালির সাথে সম্পূর্ণ একমত। বুড়ো বাবাকে নিয়ে যাতে কোনো নাজেহাল হতে না হয়, সেই চেষ্টাতেই ওরা সদা ব্যস্ত। আসল কথা হলো, বাবা পৃথিবী ছাড়লেই ওরা হাঁপ ছেড়ে বাঁচে। এই তো গেল প্রতিদিনে রোজ নামচা, তবে ওদের অত্যাচার আরও বাড়ে জ্যোতিপ্রিয় অসুস্থ হলে। বাবা মানে ওদের কাছে শুধু একজন কাজের লোক। 70-এর কোটায় পৌঁছেও সংসারের বাজার করা থেকে রেশন তোলা, ইলেকট্রিক বিল জমা দেওয়া সবই একা হাতে করতে হয় জ্যোতিপ্রিয়কে। পান থেকে চুন খসলেই শুরু হবে পিয়ালির বাক্যবাণ। এত মানুষের মরণ হয়, আপনি মরতে পারেন না? তাহলে তো একটা পেটের খরচ বেঁচে যায় আমাদের। রজত সারাদিন মুখে রক্ত তুলে খেটে চলেছে, আর আপনি বসে বসে তার অন্ন ধ্বংস করে চলেছেন। ছি ছি, হাতে বুড়ো বাপ কোথাকার, মর মর। শেষকালে এসে জ্যোতিপ্রিয়র খুব কানে লাগে এই হাবাতে শব্দটা। সারা জীবন তাহলে করলেনটা কি? সব পরিশ্রম সময়ের কালস্রোতে ভেসে গেল। তবে 5 ভাই বোনের অভাবী সংসারে কৈশোরের লোকের বাড়ি বাড়ি কাগজ পৌঁছে দিয়ে নিজের পড়াশোনা খরচ চালিয়েছেন। যৌবনে টিটাগড়ের এক চটকল হিসাব পরীক্ষকের কাজ করে বিয়ে করেছিলেন দামিনীকে। বুড়ো বাপ মাকেও দেখভাল করেছেন যতটা পারা যায়। 2 ছেলে মেয়ে রজত আর জয়িতাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছেন। তারপর অবসর গ্রহণের বেশ কয়েক বছর আগে নিমতে এলাকায় 1.5 কাঠা জমি কিনে মাথার ঘাম পায়ে ফেলে বাড়িও করেছিলেন হাড় ভাঙা খাটনি খেটে। অফিসে কাজের শেষে 2টো টিউশন সেরে যখন বাড়ি ফিরতেন জ্যোতিপ্রিয়, তখন শরীরে আর কিছুই তেমন অবশিষ্ট থাকতো না। আসলে দামিনীর খুব ইচ্ছে ছিল উনার নিজের একটা বাড়ি হবে, যেটাকে মনের মতো করে সাজাবেন নিজের হাতে। স্ত্রী সেই শখও অপূর্ণ রাখেননি জ্যোতিপ্রিয়, কিন্তু নতুন বাড়ি একান্ত আপন আসার পর সুখ দামিনীর কপালে বেশি দিন সহ্য হয়নি। ম্যাসিভ হার্ট অ্যাটাকে হঠাৎই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছিল ও। 2 ছেলে মেয়েকে নিয়েই তখন জ্যোতিপ্রিয়র পৃথিবী। তারপর একে একে সময়ের রং তুলির আঁচড়ে কেটে গেছে কত মুহূর্ত। জয়িতার বিয়ে দেওয়া, রজতের চাকরি পাওয়া, কিছু না বলে কয়ে হঠাৎ করে একদিন সন্ধ্যায় পিয়ালিকে বিয়ে করে নিয়ে চলে আসা, নাতি গুড্ডুর জন্ম, আধো সুরে দাদান বলে ডাকা, অসংখ্য টুকরো টুকরো জীবনের কোলাজের সাক্ষী এই ছোট্ট বাড়িটা। যাক, ঘরে খাবার তো কিছুই নেই, অগত্যা একলা ছাদে বসে রাতের তারাগুলোকে সঙ্গী করে পুরোনো দিনগুলোতে ফিরে যাচ্ছিলেন জ্যোতিপ্রিয়। দামিনী থাকলে বোধহয় আজ এতটা অনাদরে থাকতে হতো না। অন্তত দুজন দুজনকে আঁকড়ে ধরে ভাগ করে নেওয়া যেত সুখ দুঃখগুলো। না, স্বার্থপরের মতো এসব কি ভাবছেন জ্যোতিপ্রিয়? দামিনী বেঁচে থাকলে ওর কষ্টই হতো নিজের সন্তানদের এমন নগ্ন রূপ দেখলে। লেখাপড়া শিখলেই মানুষ হওয়া যায় না। আর শুধু রজত কেন, মেয়ে জয়িতাও নিজের আখের গোছাতে ব্যস্ত। বাবাকে দেখার কথা তো দূরস্থ, ফোনে কথা বলার সময়টুকুও নেই তার। এই তো সপ্তাহ 2 আগে জ্যোতিপ্রিয়বাবু একদিন ফোন করেছিলেন মেয়ের সাথে 2 দণ্ড কথা বলবেন বলে। জয়িতা মুখের উপর ফস করে বলে বসলো, আমি এখন ব্যস্ত আছি বাবা, একটু পরেই আমার কাছে গান শিখতে ছাত্রছাত্রীরা এসে যাবে, আর তোমার কথা মানেই তো
পুরনো কাসুন্দি ঘেটে চলা, থোড় বড়ি খাড়া, বড়ি থোড় কিভাবে আমাদের বড় করেছো তার ফিরিস্তি। ভালো লাগে না ওসব শুনতে। রাখছি এখন, পরে কথা হবে। মুখের উপর ফোনটা কেটে দেয়। কোনো মতে নিজেকে সামলে নিয়ে চেয়ারে বসে পেপার দেখার নাম করে মুখটা আড়াল করেন জ্যোতিপ্রিয়। পুরুষ মানুষের চোখের জল ফেলা যে বারণ। কাটা ঘায়ে নুনের ছিটে মেরে অমনি শুরু হয়েছিল পিয়ালির কথার বৃষ্টি। দেখলেন তো বাবা আপনার মেয়ের রূপ। রজতের মুখে শুনেছি জয়িতাকে গান শেখানোর স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন কতটা হেঁটে যেতেন আপনি বাস ভাড়া বাঁচিয়ে। সবাই তো আর রজতের মতো নরম মনের মানুষ নয় যে তবলা শেখা না হলেও সে কথা মনে না রেখে রোজগার করে এনে বাবাকে খেতে দেবে। দুনিয়াটা খুব কঠিন বুঝলেন। আপনি আমাদের চিনলেন না, খালি এক চোখাপোনা। এখন বাড়িটা আমাদের নামে লিখে দিতে আপনার আপত্তি, জমেরও অরুচি আপনি। সত্যি দুনিয়াটা বড্ড বেশি কঠিন জ্যোতিপ্রিয় বাবুর মতো বৃদ্ধ বৃদ্ধাদের জন্য। আর যাই সহ্য করা যাক, সন্তানদের উপেক্ষা সহ্য করে বেঁচে থাকা সত্যি বেদনার। জ্বরটা বাড়ছে বোধহয়, কপালটা অস্বাভাবিক গরম ঠেকে। ভাবতে ভাবতেই মাথাটা ঘুরে যায় উনার। পরদিন যখন জ্ঞান ফেরে জ্যোতিপ্রিয় তাকিয়ে দেখেন উনার পাশে অপরিচিত কিছু নারীদের মুখ। কারা এরা? আগে তো কখনো দেখেননি এদের। এদের পোশাক সাজগোজের ধরন একদম আলাদা। কারা তোমরা? এটা কোথায় এনেছো আমাকে? অস্ফুটে বলেন জ্যোতিপ্রিয়। উনার দিকে একটা দুধের গ্লাস এগিয়ে দিয়ে একটি মেয়ে বলে, আমি রোহিণী। আপনি আমাদের চিনবেন না। আপনাদের সমাজের ভাষায় আমরা পতিতা। শিক্ষিত মানুষ আমাদের দেখে মুখ ঘুরিয়ে চলে যেতে পারে, কিন্তু আমরা পারিনি। গতকাল রাতে আমি যখন একটা ক্লাবে নাচ গান সেরে ফিরছিলাম, রাস্তায় আপনাকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখি। গাড়ি থেকে নেমে গায়ে হাত দিতেই বুঝতে পারি ধুম জ্বরে আপনার গা পুড়ে যাচ্ছে। আর দেরি করিনি, আপনাকে আমাদের ডেরায় তুলে আনি। আপনার মুখটা দেখে কেন জানি না আমার মরা বাপটার কথা মনে পড়েছিল। ভেবেছিলাম আগে আপনি সুস্থ হন, তারপর বাকি সব শুনবো। আজ ভোরেই আপনাকে ডাক্তার এসে দেখে জানিয়ে গেছেন বহুদিন ধরে বুকে কফ বসে এই বিপত্তি। এখন শরৎকাল, রাতের দিকে হিম পড়ছে। মূর্তির মতো নিশ্চল হলেও জ্যোতিপ্রিয়বাবুর মনে করতে থাকেন কাল রাতে উনি ছাদে বসেছিলেন। তারপরেই বোধ হয় জ্বরের ঘোরে অজ্ঞান হয়ে যান, আর রজত তখনই উনাকে রাস্তায় ফেলে দায়মুক্ত হয়েছে। আসলে ওরাও একটা সুযোগের অপেক্ষায় ছিল। ভুলটা হলো আপন রক্ত ভেবে যাদের মানুষ করার জন্য নিজে গায়ের রক্ত জল করেছেন, আজ তারাই তাকে রাস্তায় ফেলে দিয়ে গেল। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। এই মেয়েটি যদি উনাকে তুলে না নিয়ে আসতো এতক্ষণ, তাহলে বেওয়ারিশ লাশ হিসাবে উনার ঠাঁই হতো কোনো মর্গে। কারণ শরীরের যে অবস্থা ছিল, রাতের অন্ধকারে গায়ের উপর দিয়ে কোনো গাড়ি চলে গেলেও কিছু করার থাকতো না। জ্যোতিপ্রিয়বাবুকে চুপ করে থাকতে দেখে সেই রোহিণী একবার বলে, ও বুঝেছি, আপনি আমাদের এখানে থাকবেন না। অবশ্য সেটাই স্বাভাবিক। কে থাকে আমাদের এই নোংরা অপবিত্র পৃথিবীতে? আচ্ছা থাক, আপনি বলুন আপনার বাড়ির ঠিকানা। সুস্থ হলে আমরা আপনাকে আপনার নিজের ঘরে পৌঁছে দিয়ে আসব, কথা দিচ্ছি। এবার আর নিজেকে সামলাতে পারেন না জ্যোতিপ্রিয়। ডুকরে কেঁদে উঠে বলেন, আমার যে নিজের কোনো ঘর নেই রে মা। তোরাই আমার একান্ত আপন। তোদের ছোঁয়াতেই আমি নবজন্ম ফিরে পেলাম। আর অন্তত আমাকে তাড়িয়ে দিস না। শেষ কটা দিন শান্তিতে থাকি, একটু জায়গা পেলেই হবে এই বাড়ির বারান্দায়। কিন্তু সমাজ কি বলবে ভেবেছেন সেটা? লোকে তো আপনাকে খারাপ ভাববে, তাই না? জিজ্ঞাসা করে ওঠে ওদেরই একজন। মৃদু হেসে জ্যোতিপ্রিয় বলেন, বলবো আমি তোর একান্ত আপন, রোহিণীর বাবা। এতদিন পথ ভুলে মেয়ের থেকে দূরে ছিলাম, এখন খুঁজে পেয়েছি, তাই আর কাছছাড়া করব না। সমুদ্র মন্থনের সময় অমৃতের সাথে সাথে গরলও উঠেছিল। বাকি দেবতারা অমৃত পান করলেও দেবাদিদেব মহাদেব সেটা পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। শুধু ভালোটার ভাগ নিলে তো চলে না রে। এই সমাজে অসংখ্য পুরুষ মানুষের কামনা মিটিয়ে যারা সেই বিষ নিজেদের শরীরে ধারণ করে, তারাও যে সাক্ষাৎ মা উমা। তোদের হাত ধরেই বোধন হোক আমাদের নতুন জীবনের। যে যাই বলুক, তোদের বাবা হয়েই এখানে থাকবো আমি, একান্ত আপন হয়ে। খুব সুন্দর করে বললে বাবা। তুমি এখানেই থাকবে, আমাদের সন্তানেরা একজন ভালো দাদু পাবে।
মিনি, বিলকিস, রিমলি, জোজো দেখে যা, তোদের ভালো দাদু এসেছে যে পুজোর আগে, এই বলে ডাক দেয় সেই মেয়েটি। বাইরে তখন শরতের সোনা রোদের আলোয় ভেসে যাচ্ছে। ওর কথায় ছুটে আসে কচি কাচাদের দল। সেই থেকে কেটে গেছে পাঁচটা বছর। জ্যোতিপ্রবাবুর নতুন পরিচয়, উনি সকলের ভালো দাদু, ওদের মন ভালো করার ম্যাজিশিয়ান। আর হ্যাঁ, জীবনের ছিন্নভিন্ন তারগুলো যাদের জন্য ফিরে পেয়েছিলেন, জ্যোতিপ্রিয় নিজের একান্ত আপন বাড়িটা তাদের নামেই লিখে দিয়েছেন উনি। নানা কারণে যারা সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের নতুন করে আলোয় ফেরানোর শিক্ষা দেওয়া হয় ওই বাড়িটায়। ভালো দাদু জ্যোতিপ্রিয় গান ধরেন, প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে, মোরো আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে, মোরে আরো 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 দাও স্থান। শুনছিলেন আজকের গল্প একান্ত আপন, কলমে পুষ্পিতা ভৌমিক। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।